হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা পড়ব তোমাদের ক্লাস 10 এর দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষা, যাকে ইংরেজিতে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। তো আজকের ক্লাসে আমরা সরল সুদ কষার বেসিক ধারণা এবং তার সাথে আমরা ফর্মুলা পড়ব, যে ফর্মুলার সাহায্যে তোমরা তোমাদের কোষে দেখিতে যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে তোমরা নিজেরাই করতে পারবে, এবং তার সাথে আমি তোমাদেরকে কিছু ট্রিক্স শিখিয়ে দেবো। সেই ট্রিক্সের মাধ্যমে তোমরা কিন্তু দ্রুত অঙ্কগুলো করতে পারবে। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। তো সরল সুদ কষা, যাকে ইংরেজিতে বলা আছে সিম্পল ইন্টারেস্ট। তো সুদটা আসলে কি, সুদ কি বা ইন্টারেস্টটা কি? তো সুদটা হচ্ছে, ধরো যে তুমি তোমার বন্ধুর কাছ থেকে 5,000 টাকা ধার নিলে, 1 বছরের জন্য 5,000 টাকা ধার নিলে। তাহলে 1 বছর পরে তুমি যদি তাকে অতিরিক্ত কিছু পরিমাণ টাকা দাও বা তোমাকে অতিরিক্ত কিছু পরিমাণ টাকা দিতে হয়, তাহলে সেই যে অতিরিক্ত টাকাটা দিবে সেই টাকাটা হচ্ছে কি সুদ। আরো সহজ করে বললে, ধরো যে তুমি কারো কাছে 500 টাকা ধার নিলে, 500 টাকা 1 মাসের জন্য ধার নিলে। 1 মাস পরে তাকে যখন তুমি টাকা দিবে, তাহলে ধরে নেওয়া হলো যে তুমি তাকে 550 টাকা দিচ্ছ। তাহলে এই যে 50 টাকা তুমি তাকে বেশি দিচ্ছ বা অতিরিক্ত দিচ্ছ, তাহলে এই 50 টাকাটাই হচ্ছে তোমার সুদ। সেই 500 টাকা সুদ হচ্ছে কি 50 টাকা। তাহলে আমরা বুঝলাম যে অতিরিক্ত যে পরিমাণ, যেটা পরিমাণ বা অতিরিক্ত কোনো একটা কিছুকে পে করা হয়, বা অতিরিক্ত যে টাকাটা আমরা পে করছি কোনো টাকার জন্য, নির্দিষ্ট কোনো একটা টাকার জন্য নির্দিষ্ট একটা সময় পরে, তাহলে সেই টাকাটা হচ্ছে কি আমাদের সুদ। তাহলে সুদটা আমরা কি বুঝলাম, যে সুদ ইন্টারেস্ট, আর সুদ হচ্ছে কি যে অতিরিক্ত অতিরিক্ত কিছু অতিরিক্ত কোনো কিছু অতিরিক্ত কোনো কিছু ব্র্যাকেটে লিখে রাখলাম টাকা, যেহেতু আমার টাকার হিসাব পড়বে এখানে। তো অতিরিক্ত কোনো কিছু বা টাকাটাকে আমরা বলছি কি সুদ। ধরো যে 1,000 টাকা 1,000 টাকা তুমি ব্যাংকে জমা রাখলে। কত টাকা? 1,000 টাকা তুমি ব্যাংকে জমা রাখলে। কত বছরের জন্য? না, 1 বছরের জন্য। তাহলে 1 বছরের জন্য তুমি ব্যাংকে 1,000 টাকা জমা রাখলে। এবার এই 1 বছর পরে তুমি ব্যাংক থেকে 1,200 টাকা পাচ্ছ। ধরে নিলাম তুমি ব্যাংক থেকে 1,200 টাকা পাচ্ছ। তাহলে অতিরিক্ত কত টাকা পাচ্ছ তুমি? অতিরিক্ত 200 টাকা। যদি এই যে অতিরিক্ত 200 টাকা পাচ্ছ তুমি 1,000 টাকা জমা রেখে, 1 বছর পরে অতিরিক্ত যে 200 টাকা পাচ্ছ, সেই 200 টাকাটাই হচ্ছে কি সুদ। এটাই হচ্ছে আমাদের সুদ। হলো। এরপরে আমরা দেখব যে সুদের হার কি। সুদের হার সুদের হার যাকে ইংরেজিতে বলা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট সংক্ষেপে আমরা লিখি R%। আর এই সুদকে আমরা সংক্ষেপে লিখি ক্যাপিটাল I। তাহলে এই হচ্ছে আমাদের সুদের হার। সুদের হারটা কি, যে কিছু পরিমাণ টাকা নির্দিষ্ট সময় অন্তর, তা কিছু পরিমাণ টাকার জন্য নির্দিষ্ট সময় অন্তর যে সুদ দেওয়া হয় বা যে সুদ দিতে হয় বা যে অতিরিক্ত টাকাটা দিতে হয়, সেটাই হচ্ছে আমাদের কি সুদের হার। তাহলে সেটা হচ্ছে আমাদের কি সুদের হার। সুদের হারটা কি, যে কিছু পরিমাণ টাকা নেওয়ার জন্য বা কিছু পরিমাণ টাকা জমা রাখার জন্য বা কাউকে হয়তো ধার দেওয়ার জন্য, তাহলে কিছু পরিমাণ টাকার জন্য নির্দিষ্ট সময় অন্তর যে সুদটা বা যে অতিরিক্ত টাকাটা নেওয়া হয়, সেটা হচ্ছে কি সুদের হার, যাকে আমরা ইংরেজিতে বলি রেট অফ ইন্টারেস্ট, বা যাকে R% দিয়ে সংক্ষেপে লেখা হয়। এরপরে আমরা দেখব সরল সুদ। সরল সুদ যেটাকে আমরা বলছি কি সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টটা কি? সরল সুদ হচ্ছে কি, যে আসলের উপর বা যেটা আমরা টাকাটা জমা রাখছি বা ধার দিচ্ছি বা কারো কাছ থেকে ধার নিচ্ছি, সেই টাকার উপর ভিত্তি করেই যে আমরা সুদটা দিচ্ছি, সেটাই হচ্ছে কি সরল সুদ। সেটা হচ্ছে কি সরল সুদ। তাহলে আসলের মানে মূলধন যেটা, তাহলে আসলের ওপর নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সময় পরে যে সুদ সেটা হচ্ছে আমাদের কি সরল সুদ। তাহলে আসলের ওপর নির্দিষ্ট সময় পরে যে সুদ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। এবার আমরা দেখবো যে আসল কোনটা। আসল যাকে আমরা ইংরেজিতে বলছি প্রিন্সিপাল।
প্রিন্সিপাল বা আসল, যাকে আমরা সংক্ষেপে লিখব পি দিয়ে। তাহলে আসলটা কি, আসল বা স্ববৃদ্ধি মূল্য বলা হয়, যাকে কি বলা হয়, স্ববৃদ্ধি মূল্য বলা হয়। স্ববৃদ্ধি মূল বা মূলধনও বলে থাকি। তোমরা তোমাদের বইয়ের কোশ্চেনগুলো দেখবে, এরকম ভাষা লেখা থাকবে স্ববৃদ্ধি মূল বা মূলধন। তাহলে মূলধন হচ্ছে কি, যেই পরিমাণ টাকাটা জমা রাখা হবে বা ধার দেওয়া হবে বা কারো কাছ থেকে ধার নেওয়া হবে, সেই পরিমাণ টাকাকে আমরা বলবো আসল। সেই পরিমাণ টাকাকে আমরা কি বলবো, আসল। যেমন আমরা এক্সাম্পল দিয়েছিলাম আমরা যে ১,০০০ টাকা ব্যাংকে জমা রাখলাম, তাহলে এই ১,০০০ টাকা ব্যাংকে জমা রেখেছি, তার মানে এটাই হচ্ছে আমাদের কি আসল বা প্রিন্সিপাল, এটা হচ্ছে আমাদের কি আসল বা প্রিন্সিপাল। আর এই যে ২০০ টাকা পিছনে অতিরিক্ত, এটা হচ্ছে আমাদের সুদ, যাকে আমরা আয় দিয়ে প্রকাশ করছি, যাকে আমরা আয় দিয়ে প্রকাশ করছি, আয়। তাহলে এবার আমরা দেখব সময় বা টাইম পিরিয়ড। সময়কালটা কি, তাহলে কোন একটা নির্দিষ্ট পরিমাণের টাকা যে সময় ধরে, যত সময় ধরে রাখা হবে, যে সময়ের জন্য রাখা হবে, তাহলে সেটা হচ্ছে আমাদের সময়। ধরো যে ওই টাকাটাকে আমরা রেখেছিলাম ১ বছর, তাহলে এই ১ বছরটা হচ্ছে আমাদের সময়। তাহলে সময়, যেটা আমরা টি দিয়ে প্রকাশ করি, যেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করব, ক্যাপিটাল টি বা স্মল টি যেটা দিয়ে প্রকাশ করি না কেন, তাহলে যেটা আমরা টি দিয়ে প্রকাশ করব, সেটা হচ্ছে আমাদের কি টাইম পিরিয়ড বা সময়কাল। সাধারণত তোমাদের বইয়ে সাধারণত কি যে আমরা দেখবো যে কখনো হয়তো মাসের হিসাবে দেওয়া আছে সুদ, বা কখনো হয়তো বছর হিসাবে দেওয়া আছে, তাহলে প্রত্যেকটা সময় আমরা কি করব, ক্যালকুলেশন করার সময় প্রত্যেকটা সময়কে আমরা বছর হিসাবে আগে কনভার্ট করব, তারপর থেকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে সেটা আমরা কিন্তু, তাহলে আমাদের কিন্তু সহজ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি সময় বা টাইম পিরিয়ড। এরপরে আমরা দেখছি সুদ আসল। সুদ আসল, সুদ আসল হচ্ছে কি, যাকে আমরা বলবো অ্যামাউন্ট, অ্যামাউন্ট, যাকে ক্যাপিটাল এ দিয়ে আমরা লিখবো, যাকে আমরা লিখবো ক্যাপিটাল এ দিয়ে। তাহলে সুদ এবং আসল, তাহলে আমরা কোন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সরল সুদের হারে যে রেখেছিলাম, এবং আমরা তার পরিপ্রেক্ষিতে আমরা কি সুদ পেয়েছিলাম, তাহলে সেই সুদ এবং এই আসল মিলে হচ্ছে আমাদের কি সুদ আসল। তাহলে ধরো যে এই ১,০০০ টাকার যে আমরা সুদ পেয়েছিলাম ১ বছর পরে ব্যাংকে জমা রেখে ২০০ টাকা, তাহলে সুদ আসল যদি আমরা হিসাব করি, তাহলে সুদ হচ্ছে ২০০ আর আসল ছিল কত, ১,০০০। তাহলে ১,০০০ প্লাস ২০০, তাহলে কত হচ্ছে আমাদের ১২০০। তাহলে এটা হচ্ছে আমাদের সুদ আসল। তার মানে হলো যে এ মানে সুদ আসল অ্যামাউন্ট যেটা, তাহলে সুদ প্লাস আসল, তাহলে সুদ কত, সুদটাকে আমরা লিখছি আই দিয়ে, আর আসলকে আমরা লিখছি পি দিয়ে। তাহলে আই প্লাস পি, তাহলে এ ইজ ইকুয়াল টু আই প্লাস পি, এইটা মনে রাখবে, এ ইজ ইকুয়াল টু আই প্লাস পি। এটা হচ্ছে আমাদের সুদ আসল, সুদ আসল, আর এ ইজ ইকুয়াল টু আই প্লাস পি। এরপরে আমরা দেখব যে এই যতগুলো আমরা বুঝলাম এখন, তাহলে এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে যে ফর্মুলাটা, সেটা হচ্ছে কি, যে ফর্মুলাটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100। তাহলে এইটা হচ্ছে আমাদের সুদের ফর্মুলা, সুদ। তাই আইটা কি, সুদ, আইটা হচ্ছে সুদ। তাহলে যে কোনো একটা পরিমাণ টাকা যদি দেওয়া হয়, যে ধরো যে ১,০০০ টাকা বলা হলো, যে ১,০০০ টাকার ২ বছরের সুদ 10% হারে কত টাকা, তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো, আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারবো। যদি বলা হয় যে ধরো যে কোনো একটা অ্যামাউন্ট রাখা হয়েছে, অ্যামাউন্টটা আমরা জানি না যে কত টাকার, কোনো একটা আসল রাখা হয়েছে বা কোনো একটা মূলধন বলা হয়েছে, তাহলে সেই মূলধনটা আমরা জানি না, তাহলে সেই মূলধনের জন্য আমরা হয়তো ৫০০ টাকা সুদ পাচ্ছি, সুদের হার হয়তো দেওয়া আছে 5%, বা সেখানে বলা আছে যে ৫ বছরের জন্য কত টাকা, তাহলে কত টাকা জমা রেখেছিলাম, তাহলে সেখান থেকে কিন্তু আমরা বের করতে পারবো। তার মানে এই ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারবো, যে সুদ বের করতে পারবো, আসল বের করতে পারবো, টাইম পিরিয়ড বের করতে পারবো। তারপরে আমরা সুদের হারও আমরা কিন্তু একটাই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু বের করতে পারবো। ধরা হলো যে ১,০০০ টাকা আমি রাখলাম, কোনো একটা ব্যাংকে জমা রাখলাম ১,০০০ টাকা 10% হারে, কত পার্সেন্ট হারে, না 10% হারে আমি ১,০০০ টাকা ব্যাংকে জমা রাখলাম। কত বছরের জন্য, সময়টা হচ্ছে আমাদের ধরো যে ২ বছরের জন্য। তাহলে এই ১,০০০ টাকার ১০% হারে ২ বছরের সুদ কত হবে, ২ বছরের সুদ কত হবে, তাহলে সিম্পল এই ফর্মুলা দিয়ে, তাহলে আই ইজ ইকুয়াল টু কত, আসল তাহলে কত, ১,০০০ টাকা জমা রাখছে, তাহলে পি, পি মানে হচ্ছে আসল ১,০০০, টি মানে কত, সময় কত, ২ বছর, তো ২ বছর, আর মানে কত, 10% বলা আছে, আমরা জেনেছিলাম যে সুদের হার, এই যে পার্সেন্ট যেটা থাকবে দেওয়া, সেটা হচ্ছে আমার সুদের হার,
তাহলে আর মানে হচ্ছে আমাদের 10 আর নিচে হচ্ছে আমাদের 100। তাহলে ক্যালকুলেট করলে দুটো শূন্য বাদ, তাহলে থাকছে কত? 10 দিয়ে 20, 20 দিয়ে কত হচ্ছে 200। তাহলে এই হচ্ছে আমাদের 200 টাকা। তাহলে এই 1000 টাকার 10% হারে 2 বছরের সুদ হচ্ছে আমাদের 200 টাকা আমরা পেয়ে গেলাম। ঠিক এই একই ফর্মুলা দিয়ে যদি আমাদেরকে বের করতে বলে যে কোনো একটা আসল দেওয়া আছে, সুদ হচ্ছে 200 টাকা দেওয়া আছে, আর সময় বলা আছে 2 বছর, তাহলে পার্সেন্টেজ কত মানে সুদের হার কত, তাহলে কিন্তু আমরা ঠিক এই সেম ফর্মুলায় যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো আমরা পুট করে কিন্তু সেখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারবো। তাহলে একটা ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা সমস্তটাই কিন্তু সব অঙ্কগুলো আমরা কিন্তু করতে পারছি। তাহলে আজকের ক্লাসে আমরা কি দেখলাম? আজকের ক্লাসে আমরা দেখলাম যে সরল সুদের সুদ কি আসলে সুদ হচ্ছে কি যে অতিরিক্ত কোনো কিছু বা অতিরিক্ত টাকা বোঝাতে আমরা সুদ বলছি যে কোনো একটা টাকাকে আমরা কোনো একটা ব্যাংকে বা কোনো একটা খাতে জমা রাখলাম, 1 বছর পর বা নির্দিষ্ট কোনো একটা সময় পরে যে অতিরিক্ত টাকাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কি সুদ। বা ধরো যে তুমি কাউকে ধার দিলে বা কারো কাছ থেকে ধার নিলে, তাহলে ধার নেওয়া বা দেওয়ার পর যে অতিরিক্ত টাকাটা পে করতে হয় বা অতিরিক্ত টাকাটা যে পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের কি সুদ। সুদের হারটা কি যে কোনো একটা আসলের উপর ভিত্তি করে, আসলের উপর ভিত্তি করে নির্দিষ্ট সময় অন্তর যে সুদ বা যে অতিরিক্ত টাকা দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের কি সুদের হার। তারপর আমরা দেখলাম যে সরল সুদ কোনটা? সরল সুদ হচ্ছে কি আসলের উপর ভিত্তি করে যে টাকাটা নির্দিষ্ট সময় পরে পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের কি সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। তারপর আমরা দেখলাম যে আসলটা কি, প্রিন্সিপালটা কি। প্রিন্সিপাল আসলটা হচ্ছে যেটা মূল যে টাকাটা, যেটা হচ্ছে মূলধন, যেটা জমা রাখা হয় কোনো খাতে বা কাউকে ধার দেওয়া হয় বা ধার নেওয়া হয়, তাহলে মূল যে টাকাটা সেটা হচ্ছে আমাদেরকে আসল বা মূলধন বলা হয়, যাকে আমরা প্রিন্সিপাল বলি বা ক্যাপিটাল পি দিয়ে লিখি। আর টাইম পিরিয়ডটাকে সবসময় আমাদের বছর হিসাবে আমরা ধরবো, যে কোথাও যদি মাস দেওয়া থাকে সেটাকে আমরা বছরে কনভার্ট করবো, তারপর আমরা ক্যালকুলেশন করবো, সেটা হচ্ছে আমাদেরকে টাইম পিরিয়ড। তারপরে আমরা দেখলাম সুদ আসলটা কি। তো সুদ আসল হচ্ছে কি যেটাকে আমরা অ্যামাউন্ট বলছি এ, তার সুদ প্লাস আসল। সুদ আমরা যেটা বললাম যে আই প্লাস পি, সেটা হচ্ছে আমাদের কি এ বা সুদ আসল আমরা বলছি। আর তারপরে আমরা দেখলাম যে ফর্মুলা, এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, আই ইজুকাল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে আই ইজুকাল টু পি টি আর বাই 100, এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা তোমাদের যতগুলো অঙ্ক আছে কষে দেখিয়ে দেয় সমস্ত অঙ্কগুলো কিন্তু তোমরা করতে পারবে। এরপরে আমরা দেখব, তো চলো এবার দেখছি আমরা ট্রিক্সের সাহায্যে আমরা কিভাবে করতে পারি সহজে। তাহলে এটাও কিন্তু একটা যে ফর্মুলাটা আমরা বললাম আই ইজুকাল টু পি টি আর বাই 100, আই ইজুকাল টু পি টি আর বাই 100, এইটাও কিন্তু বলতে পারো যে একটা শর্টকাট। তোমাদের বইয়ে দেখবে যে সে ঐকিক নিয়মের মতো করা আছে অঙ্কগুলো। তো যাই হোক, এই ফর্মুলা দিয়ে খুব শর্টকাটে হবে এবং খুব সময়ের মধ্যে দ্রুত তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু সমাধান করতে পারবে। তো চলো আমরা একটা দেখে নেবো যে একটা ট্রিক্সের সাহায্যে দেখে নেবো যে আমরা কিভাবে দ্রুত সমাধান করতে পারি। ধরো যে কোথাও বলা আছে এরকম যে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে, সময় ও বার্ষিক সুদের হার যদি সমান হয়, আসলের 1/n অংশ সুদ হলে সুদের হার কি হবে মানে r%, যেটা সুদের হার বলা আছে। ধরো যে কোনো একটা অঙ্কে বলা আছে সময় এবং বার্ষিক সুদের হার সমান, আর আসলের n অংশ হচ্ছে সুদটা হচ্ছে আসলের n অংশ। তাহলে সুদের হার কি হবে? তাহলে আমাদের শর্টকাট যেটা ফর্মুলা হচ্ছে 10 ইন্টু √1/n%, ঠিক। এবং সময়, যদি সময় বার করতে বলে, সময় মানে টি, তাহলে হবে 10 ইন্টু √1/n বছর, ঠিক। তাহলে এই হচ্ছে আমাদের এই মেন ভাষাটাকে মনে রাখতে হবে যে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে আসলের 1/n অংশ সুদ হলে তাহলে সুদের হার হচ্ছে 10 ইন্টু 1/n%, আর সময় হচ্ছে 10 ইন্টু 1/n বছর। তাহলে একটা আমরা যদি এক্সাম্পল দেখি, ধরো যে কোনো একটা অঙ্ক বলা আছে যে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে
বার্ষিক কত সুদের হারে আসলের 1/25 অংশ সুদ হবে। বলা আছে যে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে, জিজ্ঞেস করছে কত সুদের হার, মানে সুদের হার আমাদেরকে জিজ্ঞেস করেছে। তাহলে সুদের হারের ফর্মুলা আমরা দেখতে পেলাম যে 10 × 1/n%, তাহলে আমাদের 10 সেকেন্ডে অঙ্ক হয়ে যাবে। তাহলে কি, তো দেখো তাহলে সমাধানটা কি হবে, 10 × √1/n, মানে 1/n বলতে কোনো দেওয়া আছে 1/25, তাহলে 1/25 আর পার্সেন্ট, তাহলে হলো কত 10 × 1/25 বর্গমূল করলে 1/5 হয়, তাহলে 10 × 1/5%, 5 2 10 = 2%, তাহলে হয়ে গেল আমাদের অঙ্ক 2%। এবার যদি এই ট্রিক্সটা করা মনে না থাকে, ট্রিক্সটা যদি আমরা মনে না রাখতে পারি, তাহলে যদি আমরা আগের সেই ফর্মুলা দিই, আমি প্রথমে বলেছি এই ফর্মুলা দিয়ে প্রত্যেকটা অঙ্ক এই ফর্মুলা দিয়ে কিন্তু হয়ে যাবে। এমন কোনো সরল সুদের কোনো অঙ্ক নেই যে এই ফর্মুলা দিয়ে হবে না, প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই ফর্মুলাটা দিয়ে হয়ে যাবে। তাহলে যদি আমরা এই ফর্মুলা দিয়ে এই অঙ্কটা করার চেষ্টা করি, তাহলে কি হবে, বলা আছে কি সময় ও বার্ষিক সুদের হার সমান, তাহলে সময়টা কি আমাদের, সময় হচ্ছে আমাদের টি নিলাম সময়, সুদের হার কত, সুদের হার সমান বলেছে সুদের হার আর, এটা নিলাম আর, তার টি ইকুয়াল টু হয়ে গেল আমাদের আর। এবার বলেছে আসলের 1/25 অংশ সুদ হবে, সুদটা কি হবে, আসলের 1/25 অংশ। ধরলাম আমরা যে আসল হচ্ছে আমাদের পি, তাহলে পি ইকুয়াল টু পি, ধরলাম যে পি হচ্ছে আমাদের আসল, তাহলে পি হচ্ছে আসল। তাহলে সুদটা কি বলেছে, এবার সুদ বলেছে আসলের কত 1/25, তার মানে p/25, পি ইন্টু 1/25 মানে p/25, এটা হচ্ছে কি সুদ। তাহলে এই যে বলেছে আসলের 1/25 অংশ সুদ হবে, তার মানে সুদটা হবে কত, আসলের 1/25 অংশ মানে পি ইন্টু 1/25 মানে p/25, তাহলে এই হচ্ছে আমাদের সুদ। তাহলে কি লাগবে আমাদের, লাগবে সুদের হার কত, তাহলে সুদের হার মানে আর, আমাদেরকে জিজ্ঞেস করেছে আর, তাহলে আর ইকুয়াল টু আমরা কি পাবো, এইখান থেকে তোমরা দেখো যে আর এর মান আমরা বের করতে পারি কিনা, বর্গমূল করলে কি হবে, তাহলে পি টি আর ইকুয়াল টু আই ইন্টু 100, এখান থেকে আর এর মান বের করলে কি হবে, আই ইন্টু 100 উপরে চলে গেল, আর যেহেতু গুণ ছিল এদিকে আসলে ভাগ হলো, তাহলে পি ইন্টু টি হয়ে গেল, তাহলে এই হচ্ছে আমাদের আর এর মান। তাহলে এখান থেকে আর এর মান বের করতে পারো, প্রত্যেকটা মান কিন্তু এই ফর্মুলা থেকে বের করা যাবে। তাহলে আর ইকুয়াল টু হলো কি আই ইন্টু 100 বাই, তাহলে আই মানে আমরা কি জানলাম, আই মানে আমরা পেলাম p/25, আর নিচে কি আছে টি, পি ইন্টু টি, তাহলে পি মানে তো পি ধরেছি, আর টি মানে দেখো টি মানে কিন্তু আর লিখতে পারি আমরা, টি মানে কি লিখবো আমরা আর, যেহেতু টি ইকুয়াল টু আর, সময় এবং বার্ষিক সুদের হার সমান বলে দিলে, তাহলে টি ইকুয়াল টু কত আর, তাহলে এখানে লিখবো আমরা আর। তাহলে এই পি আর এই পি বাদ, এই 25 4 হয় 100, তাহলে আর ইকুয়াল টু উপরে থাকলো 4/আর, আর ইকুয়াল টু 4/আর, অর আর স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 4 করলে কত হবে, আর ইকুয়াল টু 2, অতএব আর ইকুয়াল টু 2%, আর ইকুয়াল টু 2%, সেম এইটা, আর এখান থেকে হলো এইটা। যদি আমরা এই ফর্মুলা দিয়ে করি তাহলে আমাদের একটু বেশি সময় লাগবে, একটু ক্যালকুলেশন বেশি করতে হবে। যদি আমরা এই ট্রিক্সের সাহায্য করি তাহলে আমাদের কিন্তু 10 সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার বের করতে পারবো। এই হচ্ছে আমাদের ট্রিক্সের সাহায্যে এই অঙ্কটা। যদি এবার সময় বার করতে বলে, যদি বলে সময় বার করতে, তাহলে আমরা চলো দেখি সময় বার করতে বললে কি করতে হবে। তাই আমরা কি লিখেছিলাম, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে, যদি বলি যে কত বছরে আসলের এত অংশ, আসলের মানে বললাম আসলের 1/16 অংশ সুদ হবে। এবার অন্য একটা অঙ্ক বলা আছে, ধরো যে অঙ্ক নম্বর 2, কোশ্চেন নম্বর 2, যে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে আসলের 1/16 অংশ সুদ হবে। তাহলে জিজ্ঞেস করছি কত বছর, তার মানে কি সময়টা আমাদের জিজ্ঞেস করেছে, তাহলে সময়ের ফর্মুলা কি ছিল, এই যে সময়, তাহলে এখান থেকে বের করতে পারবো আমরা টি ইকুয়াল টু 10 × √1/16, দেওয়া আছে 1/16 বছর, তো 10 × 1/16 এর বর্গমূল করলে হয় 1/4, 1/4 বছর, কাটাকাটি করলে হয় 2 দিয়ে 4, 2 5 10, সমান কত 5/2, তার মানে হচ্ছে 2 পূর্ণ 1/2, তাহলে এইটা হচ্ছে আমাদের কি এত বছর, তাহলে 2 পূর্ণ 1/2 বছর। এবার এই অঙ্কটাকে যদি আমরা এই ফর্মুলায় করতে চাই তাহলে কিভাবে হবে, এই ফর্মুলা করতে চাইলে কি দেখো কি বলেছে এখানে, সময়ে বার্ষিক সুদের হার সমান, তাহলে সময় কত টি,
বার্ষিক সুদের হার কত আর, তাহলে টি ইজুকাল টু আর হয়ে গেল, টি ইজুকাল টু আর হয়ে গেল। এবার চেয়েছে কি কত বছরে, চেয়েছে আমাদের কি টাইম পিরিয়ড, এইটা আমাদের চেয়েছে। এবার বলা আছে কি আসলের এত অংশ কত, কি বলেছে সুদ হবে কত, আসলের 1/16 সুদ হবে, তার মানে সুদ হচ্ছে কি আই, আর আমরা পি তো আমরা পি নিই, পি ইজুকাল টু পি, আসল হচ্ছে কি পি, সুদ হচ্ছে কত আসলের কত, তাহলে পি ইন্টু 1/16, তার মানে p/16 হচ্ছে আমাদের সুদ। আমাদের কি লাগবে টি, তাহলে এইখান থেকে যদি আমরা টি এর মান বের করি, এইখান থেকে যদি আমরা টি বার করি তাহলে টি ইজুকাল টু কত হবে, টি ইজুকাল টু তাহলে আই ইন্টু 100, আর নিচে হচ্ছে কি পি ইন্টু আর, পি ইন্টু আর। ঠিক এই ফর্মুলা থেকে, এইখান থেকে এই সমীকরণ থেকে কিন্তু আমরা টি এর মান বের করলাম, আই ইন্টু 100/পি ইন্টু আর। তা টি ইজুকাল টু আই, আই মানে কত, এই যে p/16, p/16 বসালাম ইন্টু 100, নিচে কি আছে পি ইন্টু আর, তাহলে পি, পি তো পি, আর আর মানে কি, এই যে আর মানে কিন্তু আমরা টি জানি, তো আর মানে টি বসালাম, তাহলে এই পি বাদ এই পি বাদ হলো। এই 16 নিচে আছে কত 16 দিয়ে কাটাকাটি করলে হয় 4 4 16, আর 4 25 হয় 100, তাহলে কত হলো আমার টি, টি স্কোয়ার ইজুকাল টু 25/4, তার মানে টি হবে এখানে কত 5/2, এর বর্গমূল করলে তার টি ইজুকাল টু কত হবে, টি ইজুকাল টু হবে 5/2, তার মানে হবে টি ইজুকাল টু 2.1/2, 2.1/2, 2 2 4 1 5, 5/2, তা টি ইজুকাল টু 2.1/2, এটা বছর। তা আমরা এই ট্রিক্স দিয়ে যেটা আমরা করতে পারলাম যে 2.1/2 বছর, ঠিক আমরা এই ফর্মুলা দিয়ে কিন্তু ঠিক একই আমরা উত্তর পাবো। তাহলে এই ট্রিক্স দিয়ে করলে আমাদের খুব দ্রুত অঙ্কটা হবে, এবং এইটা দিয়ে করলে আমাদের একটু ক্যালকুলেশনটা বেশি করতে হবে। তাহলে এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমরা দেখলে সরল সুদ কষার বেসিক কিছু ফর্মুলা এবং দুটো ট্রিক্স, এর সাহায্যে তোমরা কিন্তু তোমাদের আশা করা যায় তোমাদের কোষে দেখতে যতগুলো অঙ্ক আছে সবগুলো কিন্তু প্রায় হয়ে যাবে। তো এরপরে লেকচারের মতো আমরা তোমাদের এমসিকিউগুলো করার চেষ্টা করব, এমসিকিউ, এবং তারপরে কোষে দেখির যে বড় অঙ্কগুলো আছে সেগুলো আমরা করার চেষ্টা করব। তো আজকে এই অবধি, অল দ্য বেস্ট।